এখন আমরা যদি এই ক্যাথোডের দ্রবণ সম্পর্কে পড়ি, সো এটা হবে আমাদের ক্যাথোডের দ্রবণ। সো এখানে কি হবে, এখানে যে জিঙ্কের ত্যাগকৃত যে দুইটা ইলেকট্রন, ওই দুইটা ইলেকট্রন তারের মাধ্যমে প্রবাহিত হয়ে যখন এখানে ক্যাথোডে আসবে। আচ্ছা ধরো এইখানে এইখানে চিত্রটাকে এখানে কপি পেস্ট করে নিয়ে আসা যাবে। লেসো সেলেক্ট, ওয়েট। ধরো এইটুকু আসলে মাত্র। আচ্ছা এটা এখানে এই চিত্রটা নিয়ে আসা লাগবে না, এটা আমরা এমনি বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের এই ক্যাথোডের দ্রবণের মধ্যে যে তোমার কপার সালফেটের তোমার দ্রবীভূত হয়ে যে আমাদের কপার 2+ ছিল এইখানে আমাদের এই ক্যাথোডের দ্রবণে, ক্যাথোডের দ্রবণে বিদ্যমান Cu2+ আয়ন অ্যানোডে ত্যাগকৃত দুইটি ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানোডে ত্যাগকৃত দুইটি ইলেকট্রন গ্রহণ করবে এবং এই কপার ধাতু হিসাবে এইখানে তোমার ক্যাথোডের গায়ে গিয়ে জমা হবে। ওকে, সো এটা হচ্ছে এখন এইখানে এইখানে খেয়াল করো, জিঙ্ক তোমার কন্টিনিউয়াসলি দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে এখানে দ্রবণের মধ্যে এই চলে আসবে। তাহলে ওর তোমার যেহেতু জিঙ্কের পরমাণুগুলো নিয়মিত এই দ্রবণের মধ্যে চলে আসতেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে জিঙ্কের যে আমাদের তড়িৎদ্বারটা আছে তার ভর ওই এখানে ধীরে ধীরে হ্রাস পাবে, বা জিঙ্কের এখানে তড়িৎদ্বারটা ক্ষয় হবে। বাট আমাদের কপারের এই তড়িৎদ্বারের ক্ষেত্রে এখানে কি হইতেছে, কপারের এই তড়িৎদ্বারের ক্ষেত্রে আমাদের দ্রবণ থেকে এই কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার তড়িৎদ্বারের গায়ে গিয়ে নিয়মিত জমা হচ্ছে। তো এখন এই যে আমাদের কপারের পরমাণুগুলা যদি এই তড়িৎদ্বারের গায়ে গিয়ে নিয়মিত জমা হয়, এই ক্ষেত্রে কপার তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, ফলে আমাদের কপার তড়িৎদ্বারের ভর ভর হচ্ছে যে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখানে আমরা যদি রিয়েকশনটা লিখি, এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে সিইউ সলিড বা কপার ধাতু হিসেবে কপার তড়িৎদ্বারের গায়ে গিয়ে এখানে জমা হবে। ওকে, তো এখন যদি একবারে কোষ বিক্রিয়াটা এখানে লিখতে বলা হয়, তো এখানে এখন নর্মালি কোষ বিক্রিয়া কি হয়, অ্যানোডের রিয়াকশন প্লাস ক্যাথোডের রিয়াকশন। তো অ্যানোডের রিয়াকশন তো ছিল জিঙ্ক সলিড দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণের মধ্যে চলে আসবে, তাহলে এটা হচ্ছে এ কিউ।
আর এইখানে আমাদের ক্যাথোড। এই রিয়েকশনটা হচ্ছে কপার 2+, দ্রবণ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারের এখানে পরমাণু অথবা এখানে ধাতু হিসাবে গিয়ে এই তড়িৎদ্বারের গায়ে জমা হবে। সো আমাদের সেল রিয়েকশন বা কোষ বিক্রিয়া, এটা হচ্ছে জিঙ্ক সলিড থেকে কপার 2+, জিঙ্ক 2+, এবং এইখানে কপারের সলিড। ওকে, সো এটা হচ্ছে সেল রিয়াকশন, এগুলো আমরা অনেক আগেই পড়ছিলাম। ওকে, আচ্ছা এখন যদি এর এর এই এর গঠনটা যদি পড়তে চাও, ধরো আমি এটা হাজারি স্যারের বই থেকে ডিরেক্ট নিয়ে আসি, কারণ এত কিছু লিখলে আসলে টাইম ওয়েস্ট, আমরা এগুলো অলরেডি তো জানি এগুলো। পাঁচটার সমীকরণ। আর রমজানে মানে শুক্র শনিবার বাদে বাকি দিনগুলো হয়তো রাতেই পড়ানো লাগবে, কারণ আমার মানে ক্লাস আছে আর কি। এখন রমজানের মধ্যে ক্লাস দিয়ে রাখছে সকাল থেকে এই তোমার এই 3টা অথবা 3:30 হয়তো এই পর্যন্ত ক্লাস হবে, তবে ডেইলি না। তারপরে এইখানে এই যাদেরকে পড়াই এই ঢাকায়, এখন এদের তো রমজান মাসে আসলে ওই যে ইফতারের পরে ওদের বাসায় গিয়ে পড়ায় আসা অনেক টাফ, ওই জন্য ওদেরকে হয়তো দিনের মধ্যে ওদেরকে পড়াবো আর আর তোমার রাতেই পড়তে হবে। আর হচ্ছে যে এই চ্যাপ্টার আর একটা ক্লাস অথবা দুইটা ক্লাস হয়তো লাগবে না, এটা দেখি কাল অথবা এই পরশুদিনের মধ্যে এটা শেষ করে দিব। আর এরপরে হচ্ছে যে আমরা ম্যাথ শুরু করব, আমাদের ম্যাথ যেহেতু অনেকগুলাই মোটামুটি বাকি আছে, বড় বড় চ্যাপ্টার গুলো এখনো বাকি আছে। আমরা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি থেকে শুরু করব। সো তোমার কাজ হবে ত্রিকোণমিতির যতগুলো সূত্র আছে এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবা, প্রায় 20 থেকে 25টার মতো হয়তো সূত্র আছে একদম বইয়ের শুরুতে, এগুলা সবগুলা একদম মুখস্থ করে ফেলবা। সূত্র মুখস্থ না থাকলে ত্রিকোণমিতি কিছুই বুঝবা না। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষের এই গঠন। ওকে, সো আচ্ছা আমি রাফলি এই চিত্রটা একটু আঁকাই। সো এটা ছিল তোর আঁকা হয়ে গেল। এইটা একটা পাত্র ছিল, এইটা একটা এখানে পাত্র ছিল, আর এইখানে একটা ছিল অ্যানোড, এইখানে একটা ছিল ক্যাথোড, এদের মধ্যে একটা সংযোগ ছিল তার দিয়ে এইখানে এখানে গ্যালভানোমিটার, বিদ্যুৎ যায় কিনা এটা পরিমাপ করার জন্য। তারপরে এই যে দুইটা দ্রবণের মধ্যে একটা সংযোগ করে লবণ সেতু ছিল, আর এইখানে দ্রবণ। ওকে, সো এটা জিঙ্ক সালফেটের দ্রবণ হইলে এটা ছিল আমাদের জিঙ্কের, আর এইটা আমাদের কপার হইলে এটা ছিল আমাদের কপার সালফেটের দ্রবণ। ওকে, সো এইটাই মেইনলি আমাদের গ্যালভানিক কোষের এই মোটামুটি একটা চিত্র। সো এখন এখানে খেয়াল করো, এখন এখানে যেহেতু দুইটা পাত্র এবং দুইটা এখানে তড়িৎদ্বার, তাহলে এটা হচ্ছে আমাদের একটা হাফ সেল।
এবং এইটা আরেকটা হাফ সেল, এবং এই দুইটা হাফ সেল মিলে একটা পূর্ণাঙ্গ সেল বা একটা এই পূর্ণাঙ্গ কোষ তৈরি হয়েছে। ওকে, সো এখন এখানে বলছে যে গ্যালভানিক কোষে দুইটা পাত্র ব্যবহার করা হয়, প্রতিটি পাত্রে একটি তড়িৎ বিশ্লেষ্য। এখন একটি এই তড়িৎ বিশ্লেষ্য বলতে যে ধাতুর অ্যানোড আমরা ব্যবহার করব ওই ধাতুর এই তড়িৎ বিশ্লেষ্য, এবং যে ধাতুর ক্যাথোড ব্যবহার করব ওই ধাতুরই তড়িৎ বিশ্লেষ্য নিব। ওকে, এবং এখন বলছে প্রতিটি পাত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এবং অর্ধ নিমজ্জিত তড়িৎদ্বার সমন্বয়ে একটি অর্ধকোষ তৈরি হয়। তার মানে এই একটা একটা পাত্র মিলে একটা আমাদের হাফ সেল বা একটা অর্ধকোষ। সো এখানে তড়িৎ বিশ্লেষ্য জিঙ্ক সালফেট এবং জিঙ্ক সালফেটের মধ্যে এখানে ডুবানো যে জিঙ্কের তড়িৎদ্বার, ওইটা মিলে একটা হাফ সেল। ওকে, যেমন এখানে জিঙ্ক এবং জিঙ্ক সালফেট, একটা হচ্ছে কপার কপার সালফেট, জিঙ্কের এই তড়িৎদ্বার অ্যানোড হিসেবে এবং এখানে কপারের তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে ব্যবহার করে। এবং এখানে এরা কেন অ্যানোড এবং এরা কেন ক্যাথোড, এইটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি বা আমরা যে সক্রিয়তা সিরিজ এখানে পড়ছিলাম। এখানে জিঙ্ক হচ্ছে উপরে আর কপার হচ্ছে এখানে তোমার নিচে। এখন যদি এইটাও এইটাও পারফেক্ট ব্যাখ্যা না যে সক্রিয়তা সিরিজের জিঙ্ক উপরে এবং কপার নিচের জন্য জিঙ্ক ক্যানোড হবে এবং কপার ক্যাথোড হবে, এটা পারফেক্ট ব্যাখ্যা না। এখানে পারফেক্ট ব্যাখ্যা হচ্ছে এদের জারণ বিভব এবং বিজারণ এই বিভব দিয়ে ব্যাখ্যা করা লাগবে। সো এটা তো ম্যাথ করার সময় বলছিলাম যে যার জারণ বিভব বেশি হবে সে হবে অ্যানোড, আর যার জারণ বিভব কম সে ক্যাথোড, অথবা যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড, এবং অথবা যার বিজারণ বিভব কম সে হবে অ্যানোড। এগুলো মনে আছে না? আছে। ওকে, এখন এখানে ব্যাখ্যাটা কি? আহ, এখানে তাও তো ওই দিন এই বলছিলাম, এটা হচ্ছে যে যেহেতু জিঙ্কের জারণ বিভব বেশি, তার মানে এর জারণ ক্ষমতা এখানে বেশি হবে তোমার কপারের চেয়ে। এখন যার যার জারণ ক্ষমতা বেশি, এখন সেই তো ওকে, আচ্ছা, এগুলো কি লিখে দিব যে যার জারণ ক্ষমতা বেশি, অর্থাৎ সে আমাদের জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। এবং যেহেতু আমাদের জারণ বিক্রিয়া কোথায় হয় এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে, অ্যানোডের মধ্যে যেহেতু জারণ বিক্রিয়া হয়, তাহলে যার জারণ ক্ষমতা বেশি হবে বা যে জারণ বিক্রিয়া পার্টিসিপেট করতে পারবে সেই তো অ্যানোড হিসেবে কাজ করবে। এটা বুঝছো? হ্যাঁ, লিখে দিব এগুলা না লিখতে পারবা? লিখে দাও। ওকে, এখন এখানে জিঙ্ক হচ্ছে অ্যানোড, এবং এবং কপার এখানে ক্যাথোড। এটা রিজন আসলে কি? এইখানে হচ্ছে জিঙ্ক সক্রিয়তা সিরিজে এখানে কপারের ঊর্ধ্বে অথবা, ওকে, তাহলে জিঙ্ক সক্রিয়তা সিরিজে কপারের উপরে অবস্থান করে, এজন্য জিঙ্কের জারণ বিভব কপারের তুলনায় বেশি। ওকে, জারণ বিভব বেশি হওয়ায় জিঙ্কের জারণ ক্ষমতা, অর্থাৎ জারণ বিক্রিয়ায় অংশ নেওয়ার প্রবণতা বেশি,
ওকে, এখন যেহেতু অ্যানোডের মধ্যে আমাদের জারণ বিক্রিয়া হয়, সুতরাং জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে। ওকে, এখন আশা করি এটা পারবা। হ্যাঁ, এখন আর তোমার যদি এখানে এই গ্যালভানিক কোষের যদি গঠন জানতে চায়, তাহলে এখানে লবণ কোষ, সরি লবণ সেতু বা সল্ট ব্রিজ, এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে এখানে অর্ধকোষ দুটিকে বা অর্ধকোষের ধ্রুবণ এই যে দুটিকে একটি লবণ সেতু, যেটা মেইনলি আমাদের ইউটিউব, এটা আছে ইউটিউব না, মানে এটা আছে ইউ এই শেপের, মানে ইউ এই শেপের একটা টিউব, টিউব মানে হচ্ছে নল, নল আর কি। সো এটা ইউ শেপের একটা নল দ্বারা দুইটা আমাদের এই যে দ্রবণ, এই দুইটা দ্রবণকে যুক্ত করা হয়। এখন এইটা কেন করা হয় বা এখানে লবণ সেতুর আসলে কাজ কি, এটা আমরা একটু পরেই এটা পড়বো। বাট এইখানে যে তোমার কাছে যদি এই গঠনটা যদি জানতে চায়, তাহলে এই পয়েন্টগুলো আশা করি লিখতে পারবা। যেখানে গ্যালভানিক কোষে দুইটা পাত্র ব্যবহার করা হয়, আমরা তো চিত্রের মধ্যেই দেখতে এখানে পাইতেছি। তো দুইটা পাত্রের মধ্যে সুইটেবল দ্রবণের মধ্যে আমাদের সুইটেবল তড়িৎদ্বার গুলা ইউজ করা হয়। মানে তোমার যে ধাতুর লবণ থাকবে, ওই ধাতুর তড়িৎদ্বার ইউজ করা হবে এখানে। এখন আবার প্রতিটি পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য এবং এর মধ্যে নিমজ্জিত এই তড়িৎদ্বার গুলো মিলে একটা হাফ সেল বা অর্ধকোষ তৈরি হয়। যেমন এইখানে জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে জিঙ্কের তড়িৎদ্বার এবং কপার সালফেটের দ্রবণের মধ্যে কপারের তড়িৎদ্বার, যেখানে জিঙ্কের তড়িৎদ্বার অ্যানোড এবং কপারের তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে। এইগুলো তো লিখতে পারবা। তারপরে হচ্ছে যে অর্ধকোষের দ্রবণ দুটিকে একটি ইউ আকৃতির নল দ্বারা বা লবণ সেতু দ্বারা যুক্ত করা হয়। ওকে, এখন এরপরে কি লিখবা? এইখানে তোমার এই তড়িৎ প্রবাহ এই চলাকালীন দুইটা অর্ধকোষে যেটিতে জারণ ঘটে, সেটা হচ্ছে জারণ হাফ সেল বা জিঙ্ক তড়িৎদ্বার, এবং যে অর্ধকোষে বিজারণ ঘটে সেটা বিজারণ অর্ধকোষ। ওকে, জারণ অর্ধকোষ থেকে নির্গত ইলেকট্রন মানে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে চলে আসে, ওই দুইটা নির্গত ইলেকট্রন বিজারণ অর্ধকোষে শোষিত হয়। বিজারণ অর্ধকোষে শোষিত হয় বলতে এই দুইটা যে ইলেকট্রন, এরা আমাদের এই এই পরিবাহী এই তারের মাধ্যমে এইখানে চলে আসে আমাদের এই ক্যাথোড এই তড়িৎদ্বারের মধ্যে। এখন শোষিত হওয়া বলতে এখানে কি বোঝায়? এখানে যে বলছে শোষিত হয়, এখানে শোষিত হয় বলতে এই তোমার কপার 2+ আয়ন এই দুইটা তো এখানে তোমার এই গ্রহণ করে। তো এখানে তোমার গ্রহণ করা বলতেই মেইনলি এখানে শোষণ করা এখানে বুঝাইছে। ওকে, আর আমরা সংজ্ঞায় তো এই পড়ছিলাম যে জারণ বিজারণ দ্বারা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সো এইগুলো একবার রিডিং পড়লেই আশা করি যদি তোমার গঠন আসে তাহলে লিখতে পারবা। ওকে, সো এইসব কিন্তু ইম্পর্টেন্ট অনেক। মানে যদি দুইটা সৃজনশীল আসে তাহলে এইসব প্রশ্ন কিন্তু আসতে পারে যে গ্যালভানিক কোষের যে গঠন উল্লেখ করো বা গ্যালভানিক কোষের কার্যপ্রণালী উল্লেখ করো। সো গঠন চাক আর কার্যপ্রণালী চাক, এই চিত্রটা তো দেয়া মাস্ট একদম। ওকে, এইটা আশা করি বুঝছো। আচ্ছা দাঁড়াও, একটু এগুলো একটু মুছে দেই।
একটু দাঁড়াও, এগুলো একটু ঠিক করে নিয়ে। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো লবণ সেতুর কাজ। এখন এইটা একটু শোনো আগে, এটা আগে বুঝো, তারপর এটা একটু লিখতেছি। ওকে, সো এখন এইখানে আমাদের ততক্ষণ পর্যন্ত এখন এখানে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না এখানে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। এখন আচ্ছা, আমি এটা আগে লিখে দিই। এখানে রাসায়নিক বিক্রিয়া, এখানে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। এখন এখানে তড়িৎ নিরপেক্ষতা বলতে আসলে কি বোঝায়? তড়িৎ নিরপেক্ষতা বলতে বোঝায় উভয় দ্রবণে পজিটিভ এবং নেগেটিভ আয়নের পরিমাণ সমান। ওকে, সো এটা একদম মানে সিম্পল আর কি ভাষা। ওকে, তো এখন কোন একটা দ্রবণে তোমার যদি পজিটিভ আয়নের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে ওই দ্রবণের তোমার মোট চার্জ কি হবে? প্লাস হবে। অথবা কোন একটা দ্রবণে যদি নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে যায়, তাহলে ওই দ্রবণে তোমার যেটা এই টোটাল চার্জ যেটা নেগেটিভ হয়ে যাবে। এখন কোন একটা দ্রবণ যদি পজিটিভ, কোন একটা দ্রবণ যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর এখানে তড়িৎ বিশ্লেষণ চলবে না, বা মানে এখানে রাসায়নিক বিক্রিয়া চলবে না। তো রাসায়নিক বিক্রিয়া এখানে চালু রাখার জন্য দুইটা দ্রবণের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বা তোমার চার্জের সামঞ্জস্যতা ঠিক রাখতে হবে। এটা বুঝছো? হ্যাঁ। তো এখন এখানে চার্জের সামঞ্জস্যতা বা তড়িৎ নিরপেক্ষতা কিভাবে নষ্ট হয়? তড়িৎ নি- এখানে তড়িৎ নিরপেক্ষতা নষ্ট হয় জন্যই আমাদের লবণ সেতুটা ইউজ করা লাগে। এখন তড়িৎ নিরপেক্ষতা কিভাবে এখানে নষ্ট হয় এটা আগে বুঝো। আমাদের জিঙ্কের যে আমাদের দ্রবণটা আছে, জিঙ্ক সালফেটের যে দ্রবণ, এইখানে কি হয়, এইখানে তোমার কন্টিনিউয়াসলি জিঙ্কের পরমাণুগুলা দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+, মানে এটা একটা পজিটিভ আয়ন কিন্তু, বা এটা একটা ক্যাটায়ন। তো জিঙ্ক 2+ কিন্তু কন্টিনিউয়াসলি দ্রবণের মধ্যে চলে আসতেছে। এখন এইখানে এটা কি এই পেজের মধ্যে লেখা কি ঠিক হয়েছে? আচ্ছা, এখানে তো জায়গা হবে না। আচ্ছা, তারপরে আমরা এখন নেক্সট পেজে যাবো, সমস্যা নেই। এটা আগে শোনো। জিঙ্ক জিঙ্ক সালফেটের দ্রবণে তোমার কন্টিনিউয়াসলি
জিঙ্ক 2+ কিন্তু এখানে দ্রবণের মধ্যে চলে আসতেছে। তো জিঙ্ক সালফেটের আমরা যে শুরুতে যে আমরা দ্রবণটা নিছিলাম ওইখানে জিঙ্ক 2+ও ছিল, সালফেটও ছিল, বাট তড়িৎ বিশ্লেষণ শুরু হওয়ার পরে জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ কিন্তু আসতেই আছে। তো জিঙ্ক 2+ যখন তোমার কন্টিনিউয়াসলি দ্রবণের মধ্যে চলে আসবে তখন দ্রবণের মধ্যে অবশ্যই জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বেড়ে যাবে এবং সালফেট আয়নের পরিমাণটা তোমার তুলনামূলক হ্রাস পাবে। মানে সালফেট আয়নের পরিমাণ তো হ্রাস পাবে না, সালফেট যেমন আছে তেমনই থাকবে, কিন্তু জিঙ্ক 2+ আয়নের পরিমাণটা বাড়বে। এ- এটা বুঝছো? হুম। তো এখন জিঙ্ক 2+ এর পরিমাণ যদি তোমার ধীরে ধীরে এখানে বাড়তে থাকে, এখন এইখানে তোমার সেই ক্ষেত্রে কি হবে, জিঙ্ক 2+এর এখানে ঘনমাত্রা সালফেটের চেয়ে বেশি হবে, অথবা জিঙ্ক 2+এর ঘনমাত্রা সালফেটের থেকে বেশি হওয়ায় এই দ্রবণটা টোটাল চার্জ কি হবে, এই দ্রবণটা টোটাল চার্জ হয়ে যাবে ধনাত্মক, মানে এখানে তড়িৎ নিরপেক্ষতা নষ্ট হবে। বুঝছো? হ্যাঁ। ওকে। আর এই ক্যাথোডের দ্রবণের মধ্যে কি হয়, এখানে তোমার ক্যাথোডের দ্রবণের মধ্যে শুরুতে কপার সালফেট দ্রবণের মধ্যে কপার 2+ আয়নও ছিল, সালফেট আয়নও ছিল, বাট যখন অ্যানোডের থেকে ত্যাগকৃত দুইটা ইলেকট্রন এখানে পরিবাহী তারের মাধ্যমে যখন ক্যাথোডে আসবে তখন ক্যাথোডের দ্রবণের থেকে কপার 2+ আয়ন এইটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে আমাদের ক্যাথোডের মধ্যে চলে যাবে। তাহলে ক্যাথোডের দ্রবণের মধ্যে কি হচ্ছে, কপার 2+ আয়নের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাবে। তো কপার 2+ আয়নের পরিমাণ যদি ধীরে ধীরে হ্রাস পায়, এখানে সালফেটের এই পরিমাণ তখন কপার 2+এর বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই দ্রবণের টোটাল চার্জ হয়ে যাবে নেগেটিভ, মানে এইখানেও তড়িৎ নিরপেক্ষতা নষ্ট হবে। বুঝছো? এটা আরেকবার বলো। মানে তোমার এই ক্যাথোডের দ্রবণের মধ্যে কি হবে, আমরা যখন এই এই যে এখানে তড়িৎ বিশ্লেষণ শুরু হওয়ার আগে, মানে যখন অ্যানোড থেকে দুইটা ত্যাগকৃত যে ইলেকট্রন এটা তোমার ক্যাথোডে আসার আগে, আচ্ছা দাঁড়াও, এইখানে আমাদের এই ক্যাথোডের এই দ্রবণের মধ্যে এইখানে আমাদের কপার 2+ আয়ন এবং সালফেট আয়ন, এই এই দুইটাই তো আমাদের এই ক্যাথোডের দ্রবণের মধ্যে তো আছে। এখন এরা, আচ্ছা দেখো, এইখানে আমরা যে এই তোমার বিক্রিয়াটা যে লিখছি কপার সালফেটের, তাহলে এরও এক মোল এরও তো 1 মোল না, মানে তোমার শুরুতে কপার 2+ও 1 মোল আছে, সালফেট আয়নও 1 মোল আছে, মানে কপার 2+ এর পরিমাণ এবং সালফেটের পরিমাণ সেম ছিল শুরুতে। বাট যখন তড়িৎ বিশ্লেষণ শুরু হইলো, মানে অ্যানোড থেকে দুইটা ত্যাগকৃত ইলেকট্রন যখন আমাদের ক্যাথোডে চলে আসবে, তখন এই যে আমাদের কপার সালফেটের দ্রবণ থেকে কপার 2+ আয়ন, ওই দুইটা ত্যাগকৃত ইলেকট্রন, এই দুইটা ত্যাগকৃত যে ইলেকট্রন, এরা কি করবে, এই কপার 2+ আয়ন গ্রহণ করবে, এই গ্রহণ করে কপারের এখানে ধাতু হিসাবে গিয়ে তোমার ক্যাথোডের গায়ে গিয়ে এরা জমা হবে তোমার এই কপারের পরমাণু হিসেবে। এটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝছো? বুঝছি। ওকে, এখন তোমার যেহেতু এ- এখানে দ্রবণ থেকে কপার 2+ আয়ন তোমার নিয়মিত আমাদের এই ক্যাথোডের গায়ে গিয়ে যেহেতু জমা হচ্ছে, তো তোমার দ্রবণ থেকে এই কপার 2+ এর যে পরিমাণ এটা তো অবশ্যই পূর্বের এই তুলনায় তো হ্রাস পাবে। বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। এখন এখন দ্রবণ থেকে যেহেতু কপার 2+এর পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তো এখন আমাদের সালফেটের তো কোনো চেঞ্জ হয় নাই, আমি জিঙ্কের এই দ্রবণেও সালফেটের কোনো চেঞ্জ হয় নাই, কপারের দ্রবণেও সালফেটের কোনো চেঞ্জ হয়নি, সালফেট এখানে দর্শক আয়ন, সালফেট যেভাবে আছে ওইভাবেই আছে। বাট আমাদের জিঙ্কের ক্ষেত্রে তোমার কি হয়েছিল, জিঙ্কের তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2+ আয়ন এসে জিঙ্কের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করছে। আর এইখানে তার উল্টাটা, এখানে দ্রবণ থেকে উল্টা কপার 2+ আয়ন আমাদের এই ক্যাথোডের মধ্যে এই চলে গেছে। সালফেট তার মতোই আছে, এখন তোমার ধীরে ধীরে যেহেতু কপার 2+ আয়ন কপার ধাতু হিসেবে ক্যাথোডের গায়ে গিয়ে জমা হচ্ছে, অতএব দ্রবণ থেকে কপার 2+ আয়নের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে
এবং সালফেটের এই পরিমাণটা তখন এই কপারের তুলনায় বেশি হয়ে যাবে। এখন সালফেটের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে দ্রবণের তোমার টোটাল চার্জ বা নেট চার্জ এটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ। আর আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে প্লাস, কারণ এইখানে জিঙ্ক 2+ এর পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে জন্য এটা প্লাস। আর আর কপার সালফেটটা হচ্ছে মাইনাস। তো দুইটা দ্রবণেই তড়িৎ নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। এখন তড়িৎ নিরপেক্ষতা যদি নষ্ট হয়, এখন এইখানে তড়িৎ নিরপেক্ষতা যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আর তড়িৎ বিশ্লেষণ চলবে না। মানে এখানে এই তড়িৎ বিশ্লেষণ না চলার এইটার মানে এটাকে কিভাবে বলা যায়, হ্যাঁ, এখন এখানে যদি তড়িৎ নিরপেক্ষতা ঠিক না থাকে তাহলে কিন্তু আর জিঙ্ক এই তড়িৎদ্বার থেকে জিঙ্কের পরমাণু কিন্তু দ্রবণের মধ্যে আসবে না। মানে তোমার জিঙ্কের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, মানে এখানে তোমার তড়িৎ নিরপেক্ষতা ঠিক নাই, জিঙ্কের পরিমাণ বৃদ্ধি পাইতেই আছে, মানে এখানে তোমার মেইনলি প্লাস চার্জ অনেক বেশি হয়ে যাচ্ছে মাইনাস চার্জ থেকে। সেই ক্ষেত্রে আর কিন্তু জিঙ্ক এখানে দ্রবণের মধ্যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু আর আসবে না। অথবা কপার সালফেট দ্রবণের মধ্যে যেহেতু ধীরে ধীরে সালফেটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মাইনাস চার্জ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু কপার 2+ আয়ন আর দুইটা ইলেকট্রন গ্রহণ করে এই ক্যাথোডের মধ্যে যাবে না। এরা এই তখনই জিঙ্ক আসবে অথবা কপার তখনই এই ক্যাথোডের মধ্যে যাওয়ার প্রবণতা থাকবে যখন এখানে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। এই তড়িৎ তড়িৎ নিরপেক্ষতা বজায় না থাকলে জিঙ্ক এখানে আসবে না অথবা এই কপার এখানে তোমার যাওয়ার কোনো প্রবণতাও দেখাবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন যদি জিঙ্ক না আসে অথবা যদি তোমার এই কপার না যায়, এখন জিঙ্ক না আসলে আমাদের বিদ্যুৎ প্রবাহের জন্য যে যে ইলেকট্রন আমাদের প্রয়োজন ওইগুলোও তো আমরা এই পাবো না। এখন যদি না পাই তাহলে আমাদের বিদ্যুৎ প্রবাহ এখান থেকে বন্ধ হয়ে যাবে। বুঝছো? বুঝছি। এখন বিদ্যুৎ প্রবাহ যেহেতু বন্ধ হয়ে যাবে, সো বিদ্যুৎ প্রবাহ চালু রাখার জন্য আমাদের তড়িৎ নিরপেক্ষতা ঠিক রাখা দরকার। এখন তড়িৎ নিরপেক্ষতা ঠিক রাখার জন্যই মূলত লবণ সেতু ইউজ করা হয়। এখন লবণ সেতু কেন ইউজ করা হয়? লবণ সেতুতে এইখানে খেয়াল করো, এই যে আমাদের এখানে যে এই গঠনের মধ্যে এই লবণ সেতুতে KCl অথবা আরো অন্যান্য অনেক লবণ ইউজ করা হয়, যে এখানে লবণ সেতু KCl দ্রবণ ভর্তি। তাহলে লবণ সেতুর মধ্যে মেইনলি একটা লবণের দ্রবণ থাকে। এখন এখানে লবণ সেতুতে মেইনলি তোমার KCl বা পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, এছাড়াও অন্যান্য অনেক লবণ ইউজ করা হয়। সো আমরা ওগুলোর নাম পরে লিখে দিব। এখন KCl এখানে কেন ব্যবহার করা হয়? KCl ব্যবহার করা হয় এইখানে তোমার আছে এখানে পটাশিয়াম ক্লোরাইড, তার মধ্যে পটাশিয়ামটা হচ্ছে প্লাস, এখানে ক্লোরাইডটা হচ্ছে মাইনাস। তো যে যে দ্রবণের মধ্যে প্লাস চার্জের ঘাটতি হবে বা যেই দ্রবণ আমাদের এখানে এখানে জিঙ্কের দ্রবণের মধ্যে প্লাস চার্জটা মাইনাস চার্জ থেকে হবে বেশি, আমরা তো এটা তো আমরা বুঝলাম। আর কপার সালফেটের দ্রবণের মধ্যে এখানে কি হবে? এখানে নেগেটিভ চার্জ হবে পজিটিভ চার্জের থেকে যে বেশি। আমরা তো এটা বুঝছি। তাহলে যেহেতু জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বেশি হচ্ছে, সো এখানে লবণ সেতুর মধ্যে এখানে পটাশিয়াম আয়নও আছে, তারপর তোমার ক্লোরাইড আয়নও আছে। So এটা একটু ওকে। সো এখন এখানে আমাদের ক্লোরাইড আয়নও আছে, তারপর এখানে পটাশিয়াম আয়নও আছে। যেহেতু জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমাদের প্লাস চার্জ বেড়ে যাচ্ছে, তো ওই প্লাস চার্জটাকে আমাদের নিরপেক্ষ রাখার জন্য লবণ সেতু থেকে এখানে ক্লোরাইড আয়ন জিঙ্কের দ্রবণের মধ্যে এই চলে আসবে এই লবণ সেতুর মাধ্যমে। এটা বুঝছো? আর আর এখানে আমাদের এই ক্যাথোডের দ্রবণের মধ্যে যেহেতু সালফেটের পরিমাণ বেড়ে যাচ্ছে বা নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে, সেহেতু এখানে আমাদের পজিটিভ চার্জ এসে ওই নেগেটিভ চার্জটাকে নিউট্রালাইজ করবে। এটা বুঝছো লবণ সেতুর কাজ? বুঝছি। ওকে। সো এটা আমাদের অবশ্যই মানে ভালোভাবে
লেখা শিখতে হবে। আচ্ছা একটু দাঁড়াও দেখি এটা কোন বইতে এই ভালোভাবে লেখা আছে। আমি তো এটা বললাম, আর এত কিছু লিখে যদি দেই তো এত কথা লিখতেই তো 20-30 মিনিট তো এই চলে যাবে। আচ্ছা দাঁড়াও দেখি এটা কবির স্যারের বইতে ভালোভাবে লেখা আছে নাকি হাজারি স্যারের বইতে। এইগুলা সবচেয়ে ভালো লেখা থাকে আর কি লিঙ্কন স্যারের বইতে, বাট লিঙ্কন স্যারের বইয়ের পিডিএফটা আপাতত নাই। উম, পেপার লবণ সেতু সম্পর্কে লেখাই নেই নাকি? আচ্ছা, এটা লেখা না থাকলে তাহলে আমরা হাজারি স্যারের বইয়েরটাই দিই। আচ্ছা এটা তুমি তুমি বই থেকে তো এখানে বইয়ে অনেক শর্টকাট করে দেওয়া, বাট আমি তো অনেক বিস্তারিত ভাবে বুঝাইলাম। এগুলা ক্লাস শেষ হবার সাথে সাথে এই লবণ সেতুর কাজটা আবার আবার লিখবা খুবই ভালোভাবে। এটা যেহেতু ওই বুঝছো এখন আশা করি নিজে নিজে লিখতে পারবা। এখন জাস্ট বইয়েরটা ফলো করলে হবে না, আমি অনেক এই সুন্দরভাবে এটা বুঝাইছি। সো যা যা বুঝছো এগুলা সাথে সাথে নোট খাতায় এগুলা লিখে রাখবা। ওকে, এখন এইখানে খেয়াল করো যে লবণ সেতুটি দুইটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে একটি পূর্ণ কোষ গঠন করে। তাহলে কোষ বিক্রিয়া চলতে থাকলে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক পরমাণু জিঙ্ক 2+ আয়ন রূপে দ্রবীভূত হওয়ার কারণে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা সালফেটের তুলনায় বেশি থাকে। তারপর আবার কপার সালফেটে কপার 2+ আয়ন বিজারিত হয়ে এটা তোমার কপার দণ্ডে জমা হওয়ার জন্য এখানে সালফেটের ঘনমাত্রা বেশি থাকে, ফলে এখানে তড়িৎ নিরপেক্ষতা নষ্ট হবে। তড়িৎ নিরপেক্ষতা স্থির রাখার জন্য লবণ সেতুর মধ্যে থাকা ক্লোরাইড আয়ন যাবে জিঙ্কের এই এই দ্রবণে, কারণ এখানে প্লাস চার্জ বেশি, আর আমাদের এই ধনাত্মক আয়ন পটাশিয়াম এটা যাবে ক্যাথোডের দ্রবণে, কারণ ওইখানে আমাদের নেগেটিভ চার্জ বেশি, ফলে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। তাহলে লবণ সেতু মেইনলি তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সাহায্য করে। বাট এইটা তো এটা ঠিক আছে, আরো নিজের মতো করে আরো ব্যাখ্যা করবো। আচ্ছা দাঁড়াও, এটা সময় শেষ, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তবে ওইটা একটু 2-3 মিনিট পর দিচ্ছি, দাঁড়াও।